স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি সঞ্চারী মজিদ মামা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা ও নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 32 জন নিহতের প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য দিয়েছেন। তিনি আরও জানান, শাপলা চত্বরে মূল সমাবেশ হলেও হেফাজতের নেতাকর্মীদের সরাতে কেবল মতিঝিলেই অভিযান চালায়নি আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ, চট্টগ্রামেও পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর শুরু হয় তদন্ত। এখন পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। চট্টগ্রামের তদন্ত শেষ হলে এই মাসেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এর আগে প্রসিকিউশন থেকে অভিযোগ করা হয়, শাপলা চত্বরে অভিযানের নির্দেশনা আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এই মামলায় শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, বেনজির আহমেদ ও জিয়াউল আহসান সহ 25 জনকে আসামি করা হতে পারে। শাপলা চত্বরের ঘটনার উপরে আমাদের ইনভেস্টিগেশন প্রায় 90% সম্পন্ন হয়েছে। নিহতের সংখ্যাও প্রায় 32 জনের মতো তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন। চট্টগ্রামের ইনভেস্টিগেশনটা শেষ করে নিয়ে আসতে পারলে আমরা হয়তো এই মামলার ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। এই মাসের মধ্যেই হয়তো রিপোর্টটা দেওয়া সম্ভব। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে তো ঢাকা এবং নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 32 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেক্ষেত্রে মামলার তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে, কতটুকু এগিয়েছে, সার্বিক বিষয় একটু জানতে চাই। তবে দেখুন, এই ঘটনাটি অনেক পুরাতন। এই 5 মে 13 বছর কিন্তু পূর্ণ হচ্ছে। সেই 2013 সালের 5 মে ঠিক আমরা যখন কথা বলছি এরকম সময় কিন্তু পুরো শাপলা চত্বর এলাকা একটা ম্যাসাকার অবস্থা ছিল সেই সময়টিতে। কারণ আপনি জানেন যে সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্যরা যে অভিযান চালিয়েছিল, বলা হয় যে হেফাজতের সমাবেশে যারা এসেছিলেন তাদের দাবি অনুযায়ী যে লাখ লাখ নেতাকর্মী তারা সেখানে ছিলেন এবং তাদেরকে সরাতে আসলে পুলিশ যে অভিযান চালিয়েছে সেই অভিযানে এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। এই 32 জনের বিষয়টি এজন্য গুরুত্বপূর্ণ যে এই ঘটনা এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সরকারিভাবে বা কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে আসলে কতজন মারা গেছে সেই সংখ্যাটি কিন্তু জানা যায়নি। এইভাবে আওয়ামী লীগের সময় আমরা যেটি জানতেছিলাম যে 13-14 জনের খবর বিভিন্নভাবে আসতো বা বিভিন্ন বিভাগ থেকে সেটি বলা হতো, কিন্তু এই প্রথম একটি বড় আকারে তদন্ত হয়ে সেটি কিন্তু আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছে। সুতরাং সেই জায়গায় এই ঘটনার গুরুত্ব অনেক বেশি। সরকারের এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ মামলাগুলো যেখানে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেই কিন্তু এই হেফাজতের পক্ষ থেকে যখন অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে 50 জনের মতো আসামি করা হয়েছিল, শেখ হাসিনা সহ সেই সময় যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদেরকে, এবং তার সেই পরিক্রমায় কিন্তু এর তদন্ত শুরু হয়, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। এবং চিফ প্রসিকিউটরের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, আপনি তার কণ্ঠও শুনছিলেন। তিনি কিন্তু বলেছেন যে প্রায় শেষের দিকে, অর্থাৎ মূল ঘটনাটি তো শাপলা চত্বরে ঘটে এবং আপনি জানেন যে এই যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে রোড, এই রোডের বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ির বিভিন্ন অংশ সহ নারায়ণগঞ্জের দিকে সেই সময় কিন্তু হেফাজতের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে এবং হেফাজতের সবচেয়ে বড় সাংগঠনিক কার্যক্রম, সবচেয়ে শক্তিশালী যে জায়গায় চট্টগ্রামের হাটহাজারী, সেখানে বড় মাদ্রাসা রয়েছে কওমি অঙ্গনের, তো সেই জায়গা মিলে চট্টগ্রামে একটা অংশ রয়েছে এই ঘটনার। চিফ প্রসিকিউটর সেটি বলেছেন যে চট্টগ্রামের অংশটুকু শেষ হলেই আমরা এই মাসের ভিতর, অর্থাৎ এই মে মাসের মধ্যেই কিন্তু এই রিপোর্ট দাখিল করতে পারবো। দেখুন, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আমরা গুরুত্বের জায়গায় মামলার হিসাব করি, ক্যাটাগরি ভাগ করি, দুটি বিষয়, একটা হচ্ছে গুম খুনের যে মামলাগুলো চলছে সেটি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আরেকটি হচ্ছে এই হেফাজতের মামলা। এই মামলায় যারা আসামি হতে পারেন, যদি আমরা একটু সেই দিকে আছি, দেখুন এরই মধ্যে তদন্ত সংস্থা থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম প্রসিকিউশনের মাধ্যমে যে শেখ হাসিনা, অর্থাৎ গণভবন থেকেই কিন্তু এই যে অভিযানটি চালানোর মূলত নির্দেশনা আসে, তো সেই হিসাবে শেখ হাসিনা এই মামলার আসামি এবং যেই 50 জনকে আসামি করে হেফাজতের পক্ষ থেকে প্রাথমিক অভিযোগ দাখিল করা হয়েছিল সেখানেও কিন্তু শেখ হাসিনাকে প্রথম আসামি করা হয়েছিল। সুতরাং তিনি আসামি হতে পারেন। একই সাথে সেই সময়ের যিনি আইজিপি ছিলেন এবং খুবই আলোচিত ক্যারেক্টার ছিল সেই সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, পরবর্তী তিনি র্যাবের ডিজি এবং আইজিপিও হয়েছিলেন, তিনি হতে পারেন আসামি হবেন, যেটি আমরা জানতে পেরেছি। এবং কারণ তাদের বিরুদ্ধে কিন্তু এই প্রমাণগুলো এসছে এবং তারা সশরীরে সেখানে ছিলেন, অভিযান চালিয়েছেন এবং আরেকজন সেনা কর্মকর্তা সেই সময় র্যাবের কর্মকর্তা
কর্মকর্তা ছিলেন জিয়াউল আহসান, তিনিও এই মামলার আসামি হবেন, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। সাবেক আইজিপি যিনি এরই মধ্যে আরেকটি মামলায় কিন্তু ট্রাইব্যুনালে 5 বছরের দণ্ডে দণ্ডিত হয়েছেন, তিনিও আবদুল্লাহ আল মামুন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনিও এই মামলার আসামি হতে পারেন। তো সব মিলিয়ে আমরা যতটুকু ধারণা পাচ্ছি বা প্রসিকিউশন থেকে 20 থেকে 25 জনের মতো কিন্তু আসামি হতে পারেন। চূড়ান্ত রিপোর্ট দেওয়াটাই কিন্তু মূল না, সেই চূড়ান্ত রিপোর্ট আসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে, চিফ প্রসিকিউটর সহ, তারা এই পুরো বিষয়টিকে যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করেই কিন্তু সেটিকে ফর্মাল চার্জ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অথবা 2 সেটি দাখিল করবেন এবং দাখিল করার পরেই কিন্তু সেই অনুযায়ী অভিযোগ গঠন হয়ে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে। বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। সততা, মেধা ও দক্ষতায় জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসন ঠিকভাবে কাজ করাতেই 12ই ফেব্রুয়ারির ভোটে জনরায়ের প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে 2026 সালের 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক দেশ গড়তে কাজ করছে সরকার। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। সরকারি অফিসে সাধারণ মানুষের যেন হয়রানি না হয়, সেজন্য কার্যকর পদক্ষেপের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্যে ভেজালের বিরুদ্ধে তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করার জন্য জরুরি পদক্ষেপ বা জোর পদক্ষেপ আপনারা দয়া করে গ্রহণ করবেন, যাতে করে আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অপরাধ দ্রুত দমন করা সম্ভব হয়। এবারের সম্মেলনে 34টি সেশনে মোট 498টি প্রস্তাব উত্থাপন করা হবে। গুরুত্ব পাচ্ছে জনসেবা, স্বাস্থ্য খাত, অবকাঠামো ও আইন শৃঙ্খলার উন্নয়ন। এছাড়া ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা, সামাজিক নিরাপত্তা, গভর্নেন্স সহ বিভিন্ন খাতে করণীয় নির্ধারণ হবে সম্মেলনে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহার আগে গবাদি পশু আমদানি বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রোববার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোরবানির হাটের ডাক বন্ধ থাকবে। জানান, চাঁদাবাজি বন্ধেও শুরু হয়েছে অভিযান। আর ঈদুল আজহায় এবারও চাহিদার চেয়ে 22,27,000-এরও বেশি পশু বাড়তি থাকবে। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 28 মে হতে পারে ঈদুল আজহা। কোরবানির পশুর চাহিদা নিরূপণ ও সরবরাহ নিয়ে রোববার দুপুরে বৈঠক হয় সচিবালয়ে। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশে কোরবানিযোগ্য পশু আছে মোট 1,33,840টি। এর মধ্যে 56,95,878টি গরু মহিষ, 66,32,360টি ছাগল ভেড়া ও 5,655টি অন্যান্য প্রজাতির প্রাণী।
আর পশুর সম্ভাব্য চাহিদা 1,01,06,334টি, ফলে বাড়তি থাকছে 22 লাখের বেশি কোরবানির পশু। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে কোনোভাবেই গবাদি পশু আমদানি বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বর্ডার এলাকায় কোরবানির হাটের ডাক বন্ধ থাকবে। আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। এবছর ঢাকায় 27টি সহ সারা দেশে 3,678টি পশুর হাট বসবে। নির্বিঘ্নে পশু পরিবহনে সড়ক, মহাসড়ক ও সেতু এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধেও অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রী জানান, পশু মোটা তাজাকরণে, স্টেরয়েড, হরমোন ব্যবহারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে তারা। পশু স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তে হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। মন্ত্রী আরও বলেন, অনলাইনে পশু বিক্রি করলে খাজনা বা হাসিল লাগবে না। প্রশ্নে আছে আরেকটা সিদ্ধান্ত। হাসিম মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2-4 দিনের মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেয়া শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, সরকারের কাছে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। দুপুরে ডিসি সম্মেলনের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান এরই মধ্যে 81% শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। এ সময় ডেঙ্গু রোগে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসি সম্মেলনে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযানের কথা জানান তিনি। শৃঙ্খলা রক্ষায় এখন থেকে প্রতিটি উপজেলা হাসপাতালে 10 জন করে আনসার মোতায়েন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা কাউন্সিলিং করার জন্য আমাদের মায়েদেরকে ব্রেস্ট ফিডিং যাতে বৃদ্ধি করে। সম্প্রতি হাওড় এলাকায় জমিতে পানি ঢোকায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের 3 মাস সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী। মন্ত্রী বলেন, হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও তা খুব বেশি নয়। তারপরও যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের 3 মাস সহায়তা দেবে সরকার। তিনি বলেন, হাওড় এলাকার ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। সিলেটের তেলিবাজারে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 8 নির্মাণ শ্রমিক। আহত হয়েছে 2 জন নারী শ্রমিক। ভোর 6টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত 6 জনের বাড়ি সুনামগঞ্জের বিশম্ভরপুর, ধর্মপাশা ও দিরাইর উপজেলায়। অপর 2 জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। রোববার ভোরে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশ্যে রওনা হন 20 থেকে 22 জন নির্মাণ শ্রমিক। সেখানে একটি নির্মাণাধীন ভবনের ঢালাই কাজের জন্য যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটি। হতাহত হন পিকআপের অনেক যাত্রী। ঘটনাস্থলেই মারা যান 4 জন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। আমরা 20-22 জন উঠছে কাজে যাওয়ার জন্য, সব শ্রমিক। তার বাদে অনেক গেছি ওই কি বাজার থেলুত্ত না কি বাজার হয়, ও বাজারে গেছি। যাওয়ার পরে ব্রিজটার ওপারে ওই ঠাঁ খাইয়া সরাসরি মারি দিছে আমরা। ভাই পিকআপের কোনো ড্রাইভারের দোষ নাই, দোষ হলো ডাইরেক্ট প্রকম মারিছে। পুরো টাকা 20 টাকা ভাই মারিছে, তার চোখে মনে ঘুম আছে। ওই দিন আগে আমার লাগে ওটা দেখা করছে, আই ইউনিবেটা মারা গেছে, আমি তো বিশ্বাসও করছি না। দুর্ঘটনায় আহত 10 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। মৃত অবস্থায় আমরা 8 জনকে পাই। 8 জনের মধ্যে হচ্ছে 2 জন নারী এবং 6 জন পুরুষ। তাদেরকে থানাতে হস্তান্তর করা হচ্ছে।
পিকআপ ও ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অলরেডি 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায় জানতে পারলাম আর কি। তো এটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল। দুর্ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। ট্রাকের চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাক ও পিকআপটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপুল সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 13 মে দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত 8 মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2024 সালের 15 ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে 30 নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। দুদকের অভিযোগ অনুযায়ী অর্থের উৎস ও মালিকানা গোপন রেখে বেনজির বিভিন্ন ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন। বন্ধ শিল্প কারখানা সচল করে কর্মসংস্থান বাড়াতে কম সুদের বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা চিহ্নিত করতে নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইচ্ছাকৃত খেলাপি ও অর্থ আত্মসাৎকারীরা এই সুবিধার বাইরে থাকবে। প্রাথমিকভাবে 100 কোটি টাকা বা তার বেশি ঋণ রয়েছে এমন প্রতিষ্ঠান এই স্কিমের আওতায় আসবে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার সম্পদ, চাকরি হারিয়েছেন অনেকে। এমন বাস্তবতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ব্যাংকগুলো থেকে 2500-এর মতো বন্ধ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। বন্ধ ও ধুঁকতে থাকা বড় শিল্প কারখানাগুলো চালু করতে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে তহবিলের আকার কত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিবেচনায় ঢালাওভাবে সুবিধা দেওয়া হবে না। ব্যাংকগুলো থেকে এ ব্যাপারে পাওয়া তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অর্থনীতি যখন বিশ্লেষণ করব তখন প্রকৃত ব্যবসায়ী অর্থাৎ একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয়টাকে ইগনোর করে শুধুমাত্র তার ব্যবসায়িক পরিচয়টাকে সামনে রেখে আমরা তার ব্যাপারে তাকে নিয়ে ডিল করব। এসব কারখানা যদি ঋণ খেলাপি হয়ে থাকে তাহলে তহবিল সুবিধা দেওয়ার আগে সহজ শর্তে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ পাচার ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকা প্রতিষ্ঠানগুলো এই সুযোগ পাবে না বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ব্যাহত হচ্ছে কৃষি পণ্য সরবরাহ। এশিয়ার দেশগুলোতে মৌসুম পেরিয়ে গেলেও চাষাবাদ শুরু করতে পারেনি অনেক কৃষক। ফলে কয়েক মাসের মধ্যে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। হরমুজ প্রণালীতে যান চলাচল সীমিত থাকায় জ্বালানির সঙ্গে ব্যাহত হয়েছে বিশ্বব্যাপী সারের সরবরাহ। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে চাষাবাদ ব্যাহত হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, কৃষি পণ্যের দাম বাড়ায় অনেক দেশ চারা রোপণের মৌসুমকে কাজে লাগাতে পারেনি। তাই বছর শেষে ফসল উৎপাদন কমতে পারে 30% পর্যন্ত। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বে গত কয়েক দশকের উন্নয়ন ও অগ্রগতি হুমকিতে পড়েছে। বছরের দ্বিতীয়ার্ধে এই পরিস্থিতির আরও অবনতি হবে। চারা রোপণের মৌসুমেই যদি সারের যোগান না থাকে, জ্বালানি না থাকে, তাহলে কৃষক কিভাবে চাষাবাদ করবে? বুঝতেই পারছেন, নভেম্বরের মধ্যে উৎপাদন অনেক কমে যাবে। ফলে খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে।
তেলের দাম বাড়ায় অনেক কৃষক চাষাবাদ বাদ দিয়ে জৈব জ্বালানি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। বিশ্বের প্রথম সারির রপ্তানিকারক দেশগুলো অতিরিক্ত লাভের আশায় গম ও ভুট্টার বদলে সয়াবিনের মতো ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও যুদ্ধের ফলে বৈশ্বিক জিডিপি কমেছে 0.8% পর্যন্ত। তাই জ্বালানির দাম না কমলে সময়ের সঙ্গে সংকট আরও বাড়বে। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।